আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমানির রহিম। একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা শেয়ার করার জন্য আবার একটা ভিডিও ব্লগ করছি। অন দ্য ওয়ে ব্যাক ফ্রম ফরিদপুর, যাওয়ার পথে ভিডিও ব্লগ করেছি ফরিদপুরে, এবার থাকা অবস্থাতেও কয়েকটা ভিডিও ব্লগ করেছি, এবার ফেরত আসার পথেও ভিডিও ব্লগ করছি, কারণ খুব ইন্টারেস্টিং অভিজ্ঞতা একটা হয়েছে, মানে হচ্ছে, চলমান অবস্থায় আছে, সেটা একটু শেয়ার করতে চাচ্ছি। বিকজ এটার মধ্যে থেকে আই থিঙ্ক there are quite a few lessons and takeaways as well, so some points to ponder. আমরা রওনা করলাম ফরিদপুর থেকে গতকাল বিকাল 5:30-5:40 দিকে। তারপর আমরা কিছু দূর 20-25 কিলোমিটারের মতো বের হয়ে আসার পর আমাদের আমাদের গিয়ার বক্সের প্রবলেম দেখা দিল। গাড়ি স্লো হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে। তো আমরা ওই একটু থেমে যাচ্ছে, একটু ওয়েট করছি, তারপর আবার স্টার্ট দিচ্ছি, হচ্ছে, আবার কিছু দূর 2 কিলোমিটার 3 কিলোমিটার গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। এরকম করে করে আমরা অ্যাবাউট 30 কিলোজের মতো গেলাম। তারপরে দেখলাম যে বন্ধ হওয়ার ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাচ্ছে, আর 2-3 কিলো পর্যন্ত যাওয়া যাচ্ছে না। এটা 500 মিটার 600 মিটার যেই গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। তো ওরকম একটা জায়গায় পার্ক করে আশেপাশে থেকে যে আবার কিছু লোকাল স্থানীয় ওই মেকানিক নিয়ে আসা হলো। তারপর তারা এসে একটু টুকটাক দেখে বললো যে এটা আসলে ফরিদপুরে এটা সারানোর উপায় নেই, এটাকে ডেফিনেটলি ঢাকায় নিয়ে যেতে হবে। তো সেই জন্য আর আমাদের অ্যাকচুয়ালি কোনোভাবে ঘুরিয়ে পিছনে যাওয়ার অপশনটা থাকলো না। তো আমরা ওরকমভাবে থেমে 8টা বেজে গেল, তখন 7টা ছিল যখন ওরা আসলো। কথাটা তো বলে টলে 7:30টার দিকে রওনা করে ওরকম থেমে 8টা-8:15 দিকে গিয়ে আমরা পৌঁছালাম একটা সর্ট অফ রোড সাইড, একটা ছোট দোকান আছে কয়েকটা, ওরকম একটা বাজারের মতো এরিয়াতে। ওখানে গিয়ে আমরা থামলাম। সেখানে আমরা একটা পিক আপ ট্রাক খোঁজার চেষ্টা করলাম, যেটার সাথে বেঁধে গাড়িটাকে টো করে আমরা নিয়ে যেতে পারবো। অ্যান্ড ফাইনালি আমরা রাত 10টা-10:15 দিকে এরকম একটা ট্রাক পেলাম, সেটার সাথে গাড়ি বাঁধলাম, বেঁধে আমরা রওনা করলাম এবং গিয়ে ফাইনালি পদ্মা সেতুর ওখানে গিয়ে আমরা পৌঁছাতে রাত 12টা বাজতো। পদ্মা সেতুর ওখানে গিয়ে আমরা দেখলাম ইন্টারেস্টিং ঘটনা, মানে টো করা গাড়ি, যেটাকে বেঁধে টানা হচ্ছে, টো করা গাড়ি ইজ নট অ্যালাউড। তো এটা কেমন অদ্ভুত একটা ব্যাপার। হ্যাঁ, টো করা গাড়ি ইজ নট অ্যালাউড, কারণ এটা ব্রিজে স্লো হয়ে যাবে, বা ব্রিজে উঠলে কোনো কারণে দড়ি ছিঁড়ে গেলে তখন গাড়ি কি হবে না হবে, এইসব নানান আননেসেসারি স্পেকুলেশনের কারণে তাদের এরকম একটা নিয়ম আছে। তো বললো যে থানার পারমিশন নেওয়া লাগবে। তো গাড়ি ট্রাক রেখে আমরা হাঁটা দিলাম, হেঁটে কাছাকাছি একটা থানায় গেলাম। সেখানে ওসি সাহেব বাথরুমে ছিলেন, অনেকক্ষণ পর আসলেন। তো ওসি সাহেবের সাথে কথা বললাম। হি ওয়াজ নাইস, হি ওয়াজ ভেরি রেসপেক্টফুল, অ্যান্ড উনি সবকিছু শুনে টুনে আমার সব নাম টাম সবকিছু লিখে টিকে মানে পারমিশন দিলেন যে ঠিক আছে, গাড়ি নিয়ে ক্রস করেন। আচ্ছা, এরপর আসার পরে ওসি সাহেব পারমিশন দিয়েছে, এটা বলার পরে ব্রিজ অথরিটি গাড়ি ক্রস করতে দিবে না। না, এটা আমাদের শুধু থানার ওসি দিলে হবে না, এটা রোডস অ্যান্ড হাইওয়েজের মন্ত্রণালয় থেকে লিখিত চিঠি আনতে হবে। এখন তখন বাজে রাত 1:45 মতো। কিভাবে সেই মানে ননসেন্স আর কি, কমপ্লিট একটা। তো এখানে ওই ওসির সাথে ফোনে কথা বলিয়ে দিলাম, 15-20 মিনিট তাদের মধ্যে অনেক আর্গুমেন্টস বাক বিনিময় হলো। তো ফাইনালি ব্রিজ অথরিটি এটা অ্যালাউ করবেই না, তারা বললো। তারপরে দে কাম আপ উইথ অ্যান ইন্টারেস্টিং সলিউশন। তাদের এটা ব্রিজ অথরিটির না, তাদের সর্ট অফ একটা মানে পরিচিত, হ্যাঁ, দ্য ওয়ার্ড দে ইউজড ইজ পরিচিত, মানে আছে কি বলে রেকার ট্রাক আছে, সেটা ব্যবহার করে আমাদেরকে পার করে দিতে পারবে, এবং এরকম মাঝে মাঝেই তারা করে। তো ওই 6 কিলোমিটারের ব্রিজ ক্রস করার জন্য 12,000 টাকা। ঢাকায় আসতে আমাকে এত চার্জ করছে না, আর ওই 6 কিলোমিটার ব্রিজের জন্য 12,000 টাকা তারা চার্জ করবে। এবং ওই টোল তো এডিশনালি থাকবেই। আর ওই যেই ট্রাক আমাদেরকে নিয়ে আসছিল, ওদেরকে আর একটু পরে আসতে হবে, তারপরে আমাদেরকে এখানে নামিয়ে দিবেই পারে, দেন মাওয়াতে। তারপর ওই ট্রাক এসে মানে আমাদেরকে আবার মাওয়া থেকে পিক করে নিয়ে যাবে, এরকম একটা তাদের সাজেশন। তো দেখলাম হাতে এত লিকুইডিটিও নাই অ্যাট দিস পয়েন্ট ইন টাইম। তো তখন দেখলাম যে দিস ইজ মানে ঈদের পরে রিটার্নিং টু ঢাকা, মানে রিসোর্সেস আর ড্রাইড আউট। ও মাই গড, হোয়াট অ্যাবসলিউট ননসেন্স ইজ দিস। তো ঠিক আছে, আমরা গাড়ি ফেরি দিয়ে পারাপার করবো। সো ওই পয়েন্ট থেকে আবার আমাদের গাড়ি রিরাউট করে অল দ্য ওয়ে দৌলতদিয়া ঘাট পর্যন্ত যেতে 1:15 থেকে রওনা করে 4:15, 3 ঘন্টা লাগলো। আমরা দৌলতদিয়া ঘাটে পৌঁছলাম। দৌলতদিয়া ঘাটে পৌঁছাবার পরে ওখানে যেই মানে আমাদের মানে খুব যুবক সমাজের প্রতিনিধিরা যারা ওখানে উপস্থিত আছে, তারা বললো যে এরকম গাড়ি টো করা অবস্থায় ফেরিতে উঠতে দেওয়া যাবে না।
এবং সেখানেও তারা একটা ওই ধরনেরই মানে ডিমান্ড করে বসলো যে ফেরির যে মানে অরিজিনাল ভাড়া সেটাও দেখলাম বাড়িয়ে দিয়েছে আগের থেকে। এখন তারা বলছে যে সেটা 3 গুণ দিতে হবে, এবং এটা ছাড়া কোনোভাবেই তারা গাড়ি উঠতে দিবে না। তো ফাইনালি আরো বেশি চেয়েছিল, 4-5 গুণ চাচ্ছিল, 3 গুণে মোটামুটি এটাকে সেটেল করা গেল এবং ফাইনালি আমরা উঠালাম। তো উঠতে উঠতে তখন 5টা বেজে গেল, 5টা বাজলো, কিন্তু ফেরি ছাড়লো 6:15 দিকে, বিকজ তাদের মানে গাড়ি এনাফ এসে না ভরা পর্যন্ত সেটাও ছাড়লো না। আচ্ছা ঠিক আছে, তো তারপর ফেরি আসলো, কি বলে ওই গাড়ি আসলো, ফেরি ভরলো, দেন আমাদের 6:15 দিকে আমাদের গাড়ি মানে ফেরি রওনা করলো। 7টার দিকে আমরা এপারে ঢাকায় এসে পৌঁছলাম। অ্যান্ড তখন আবার এরা আবার অ্যাডিশনাল বকশিস টকশিস ছিল, মানে সেটাও কেউ ট্যাকল করতে হলো। তারপরে তারা উই থট দ্যাট এনাফ হলো, তো এখন তো মানে আমরা আগাবো, বাট না, মোটামুটি কিছু দূর, আই থিঙ্ক 15 কিলোমিটারের মতো পাটুরিয়া ক্রস করে আসতে না আসতেই যেই ট্রাকটা আমাদেরকে এতক্ষণ মানে নিয়ে আসলো ওই ট্রাকটাও নষ্ট হয়ে গেল, ওটার ক্লাচ প্লেট পুড়ে গেছে। সো তারপরে আমি একদম টোটাল ওই গাড়িটা আমাদেরকে যেখান থেকে পিক করেছিল ঢাকা পর্যন্ত, বাসা পর্যন্ত কত কিলোমিটার ওটা মেপে পার কিলোমিটার ওর চার্জটা বের করে এই জায়গা পর্যন্ত কত কিলোমিটার হলো একদম ফেয়ার ক্যালকুলেশন করে তাকে পে করলাম। করে তারপরে আমার সাথে তো গাড়ি চালাচ্ছে ফিরোজ এবং আমার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল সাথে। তো ফিরোজ আমার সাথে থাকলো, অ্যাসিস্ট্যান্টকে বললাম সামনে মানিকগঞ্জ টাউনে যে আরেকটা মানে ট্রাক নিয়ে আসার জন্য। তো 1 ঘন্টা দেরি করে ফাইনালি আরেকটা ট্রাক আনা হলো। সেই ট্রাক এর সাথে এখন আমরা গাড়ি বেঁধে আগাচ্ছি। মাঝখানে আবার একবার দড়িও ছিল, সেটা আবার বাধা হলো। এখন শোনা যাচ্ছে যে এই লোক বোধহয় আমিনবাজারের পরে আর ফার্দার যাবে না। সো তার ওই পয়েন্টে গিয়ে আমাদেরকে আবার আরেকটা গাড়ি বা একটা ট্রাক নিতে হবে, যারা হোপফুলি ইনশাল্লাহ আমাদেরকে সহি সালামতে নিকেতন পর্যন্ত পৌঁছে দিবে। তো মানে এখন বাজে হচ্ছে সকাল 9:30, 10:45 বাজে। আমরা রওনা করেছি 5:30টায়, তো তাহলে কি দাঁড়ালো 5টা 5:30 পর্যন্ত 12 ঘন্টা, প্রায় 16 ঘন্টা ধরে আমরা we are on the road, whereas this was supposed to have been a 3 or 4 hour journey. তো মাঝখানে এবং ফেরিঘাটে কিছু খাবার পাইনি, আমরা জাস্ট কিছু কলা খেলাম, আর রাতেও মানে কোনো কিছু খাওয়ার সুযোগ হয়নি, ওই কিছু চিপস কিনেছিলাম। সো চিপস, কলা, আর এখন জাস্ট এই মানিকগঞ্জ ক্রস করতে করতে অল্প কিছু চকলেট বিস্কিট আমরা সবাই ভাগ করে খেলাম। তো একটা জিনিস এখানে কয়েকটা পয়েন্ট আই উড লাইক টু এমফাসাইজ আপন। প্রথম কথা যেটা, সেটা হলো যে আমাদের এইসব নিয়মগুলো কেন, মানে একটা গাড়ি কি যদি লেটস সে ফরিদপুর, বরিশাল, খুলনা মানে পদ্মার এপারে একটা গাড়ি নষ্ট হয়ে যায়, তো সেই গাড়িটা কি ক্রস করবে না? মানে গাড়িটা নিয়ে মানুষ ফেরত যেতে পারবে না? গাড়িটাকে সেই ডিস্ট্রিক্টে বসে রিপেয়ার করে তারপরে ইট হ্যাজ টু ক্রস, মানে হোয়াট কাইন্ড অফ ননসেন্স ইজ দিস, তাই না? আর পাশে আবার তাদের পরিচিত টো ট্রাক ব্যবহার করতে হবে, মানে এটা কোন ধরনের সিন্ডিকেট ব্যবসা? সো দিস ইজ রিয়েলি ভেরি মানে কষ্টদায়ক এই ব্যাপারটা, এই ধরনের মানে মানুষের হ্যারাসমেন্ট, ইটস কমপ্লিট হ্যারাসমেন্ট। বাট এটা ছাড়া আমি অন্য কিছু জিনিস আমি শেয়ার করতে চাচ্ছি উইথ অল দোজ হু এনজয় লিসেনিং টু মি। দ্য স্পিরিট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পজিটিভিটি অ্যান্ড স্টোইসিজম। মানে এই যে একটার পর একটা যে বাধা আসছে, আলহামদুলিল্লাহ আই এম ভেরি হ্যাপি টু সে দ্যাট আই হ্যাভ রিমেইনড ভেরি কাম। অস্থির হয়নি, বিচলিত হয়নি, বিরক্ত হয়নি। এখন মানে সো দ্যাট ইজ এ লেসন অফ লাইফ দ্যাট আই ওয়ান্টেড টু শেয়ার উইথ এভরিবডি, যে অনেক রকম বিপদ আপদ লাইফে আসতে পারে, বাট মানে আনএক্সপেক্টেড একটার পর একটা প্রবলেমস আসতে পারে, এবং অনেকের লাইফে, অ্যান্ড আই সিম টু বি ওয়ান অফ দেম, মানে আসতেই থাকে। তো এই জিনিসগুলোকে আসলে যতটা মানে ইউ টেক ইট অন টু ইউর সেলফ দ্যাট কেন এরকম হচ্ছে, অস্থির যত হব তত কিন্তু জিনিসটা মানে আমার জন্য এটা আরও পেইনফুল হবে। তো I think we kind of, এবং I'm very glad to say that ফিরোজ যে আমার সাথে আছে এবং আলী মোহাম্মদ, my other assistant who is with me, আমরা সবাই জিনিসটাকে কিন্তু বেশ চিয়ারফুলি এবং স্পোর্টিংলি নিয়েছি, যে এটা একটা মনে রাখার মতো একটা গল্প, এবং এটা আসলে একটা মানে স্মরণীয় ঘটনা। এবং আমরা এন্টায়ার রাস্তায় গল্প করতে করতে এসেছি, গান শুনতে শুনতে এসেছি, হাসাহাসি করতে করতে এসেছি, এবং
মানে অ্যাট ওয়ান পয়েন্ট আমরা যখন পাটুরিয়ার ওখানে দাঁড়িয়ে আছি দেখলাম যে সারা রাত ঘামতে 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 আমি যেই পাঞ্জাবিটা পরে রওনা হয়েছিলাম ওটা একদম মানে চুপসে গেছে আর কি। তো তখন ইভেন পথের পাশে দাঁড়িয়ে ইভেন আই changed into fresh clothes as well. So মানে that is life actually. This is something to take away. যে you need to be very cheerful and positive no matter what happens, and you have to be grateful. মানে আরো অনেক বড় ঝামেলা হতে পারতো, আমাদের যেই জায়গাগুলোতে আমরা গাড়ি পেয়েছি সেখানে না পেয়ে আরো দেরি হতে পারতো, যেই জায়গাগুলোতে আমরা খাওয়া একটু হলেও পেয়েছি সেখানে খাওয়া একেবারে না পেলেও হতো। লেটস সে ফেরিতে যদি ফেরি বন্ধ থাকতো, ফেরি যদি না চলাচল করতো, মানে আরো অনেকগুলো কিন্তু প্রবলেমস হতে পারতো, কিন্তু হয়নি। মানে আমাদের হয়তো এই রিটার্ন জার্নিটা ভাগ্য তো একটা ফ্যাক্টর, এটা অনেকে বিশ্বাস করে না, বাট ভাগ্য এটা একটা ডেফিনেট জিনিস আছে যে ভাগ্য ভালো হয় খারাপ হয়, বিপদ আপদ আসে। তো এই সময়গুলোতে আল্লাহর কাছে বা those who don't believe in God বা একটু spiritual, they talk about the universe. So you need to communicate with the universe and seek help from the universe, and those who believe in God, you need to seek help from God, and then you're going to get some assistance inshallah. মানে সব সময় যে আবার হয়তো হেল্প পাওয়াই যাবে এটা কোনো গ্যারান্টি নাই, কারণ it depends on God's mood. It depends on how well you are communicating and asking for the assistance and help, and how grateful you are for, and what attitude you are showing. You ওইগুলোর উপর ডিপেন্ড করে কতটুকু হেল্প you will receive. But মোটামুটি if you can remain positive, hopefully inshallah help আসবে in many of the cases, not maybe in all cases, but যখন help আসবে we need to be grateful for that, and we need to make the most of the situation. সো এখন আমরা এগোচ্ছি আমিনবাজারের, হয়তো আরও 1 ঘন্টা লাগবে, ওখানে হয়তো আমাদের আরেকটা গাড়ি পেতেও হয়তো আধা ঘন্টা লাগবে, তারপর আশা করি নিকেতন পৌঁছতে আরও 1 ঘন্টা লাগবে, মেবি 12টা-1টার মধ্যে ইনশাল্লাহ উইল বি দেয়ার ইনশাল্লাহ। অ্যান্ড মানে কী বলবো, এটা 3 ঘন্টার জার্নি, 18-19 ঘন্টা লেগে গেল, বাট আই থিঙ্ক মানে এটাও পসিবল হলো বিকজ অফ গুড টিম ওয়ার্ক। আমরা এখানে পুরো জিনিসটাকে অ্যাজ এ টিম হ্যান্ডেল করেছি আমরা। সো টিম ওয়ার্ক, সবার সাথে সবার একটা ভালো স্পিরিট মেনটেন করা, ক্যামেরাডারি মেনটেন করা, দিস ইজ ইম্পর্টেন্ট ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ। জাস্ট ওয়ান্টেড টু শেয়ার দিস এক্সপিরিয়েন্স, অ্যান্ড এটা থেকে কিছু লার্নিং পয়েন্টস, রিয়েলাইজেশন পয়েন্টস গুলো আমি সবার সাথে একটু শেয়ার করতে চাইলাম। আর সবচেয়ে বড় কথা যেটা, আর কিছু গ্রিভেন্সেস অ্যাবাউট আমাদের সিস্টেমস অ্যান্ড পলিসিস কিছু শেয়ার করতে চাইলাম, যেটা শেয়ার করলাম। আই রিয়েলি হোপ দ্যাট এ ধরনের আসলে অদ্ভুত পলিসি নেয়ার আগে আরও অনেক একটু ডিপলি যাতে পলিসি মেকার্সরা চিন্তা করে। ওকে, এনাফ ফর নাও, এতটুকু বলে আমি আমার এই ভিডিও ব্লগটা শেষ করছি। I hope those who listen to this will find something interesting to take away from it. Thank you.